আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 5 সেশন 4। গত ক্লাসে আমি তোমাদেরকে কি পড়াছিলাম? সেশন 3 সমস্যা সমাধানে অ্যালগরিদম বানাই। তোমরা সবাই তো তোমাদের বইয়ে বইয়ের 70 পৃষ্ঠাগুলো তোমরা সবাই তো এদিকে দেখছো যে সমস্যা হইল আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা। আগুন নেভানোর জন্য ওইখানে ধাপ আছে 4টা, অ্যালগরিদম করা লিখছে আর কি। আচ্ছা, তারপরে নিচেরটা তোমরা একটা বাস্তব সমস্যা তোমাদেরকে আমি দলে দলে কয়েকটি দলে পরিণত করছিলাম না? কয়েকটি দলে? 3টি দলে, ঠিক না? যাও, তোমরা একটা বাস্তব সমস্যার প্রত্যেক দলেই এই বাস্তব সমস্যার একটা অ্যালগরিদম লিখছিলাম, ঠিক তাই না? আচ্ছা, আজকে অ্যালগরিদম সম্বন্ধে তোমাদের কি ধারণা আছে? অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, যে পদ্ধতিতে কোনো কাজকে কয়েকটি ধাপে কিংবা ধাপে ধাপে সম্পন্ন করা হয় বা শেষ করা হয়, একে বলে অ্যালগরিদম, ঠিক না? আজকে আমি যেটা তোমাদেরকে পড়াবো, সেশন 4, চলো প্রবাহচিত্র বানাই। ওর আগে আমি অ্যালগরিদম সম্পর্কে একটু আলোচনা করব। যেমন অ্যালগরিদম হলো যে পদ্ধতিতে কোনো একটি কাজকে ধাপে ধাপে শেষ করা কে কি বলে? অ্যালগরিদম বলে। অপর পক্ষে আজকে যে পড়াবো যেটা ফ্লোচার্ট, সেশন কত? 4। চলো প্রবাহ চিত্র বানাই। এই প্রবাহ চিত্রটা কি বলে তোমার? ফ্লোচার্ট, ইংরেজিতে ফ্লোচার্ট। তো ইংরেজিতে ফ্লোচার্ট বলে। প্রবাহ চিত্র বলতে কি বুঝি এটা আবার আমাদের জানা লাগবে না? হ্যাঁ, প্রবাহ চিত্র বলতে এক ধরনের রেখাচিত্রকে বোঝায়। হ্যাঁ, এক ধরনের রেখাচিত্রকে কি বোঝায়? প্রবাহ চিত্র বোঝায়, অর্থাৎ সাংকেতিক চিহ্নের মতো, বুঝছো? হ্যাঁ, দ্বারা বোঝায়। অর্থাৎ কোনো এই চিত্রটাতে আমরা কি বুঝবো? যে কোনো প্রবাহকে, কর্মপ্রবাহকে বা প্রক্রিয়াকে উপস্থাপন করা হয় প্রবাহ চিত্র দ্বারা। কোনো প্রবাহ চিত্র বলতে এক ধরনের রেখাচিত্রকে বোঝায় যেটির দ্বারা কি কোনো কর্মপ্রবাহকে বা প্রক্রিয়াকে উপস্থাপন করা হয়। আমি তোমাদেরকে নিব, একটু পরে আলোচনা করতেছি এই প্রবাহ চিত্র সম্পর্কে। আগে আমরা তৈরি করছি অ্যালগরিদম। হ্যাঁ, অ্যালগরিদমের কয়েকটি ধাপ থাকতে পারে, ঠিক না? তো এখানে ওই যে আমরা যেটা আজকে পড়বো ফ্লোচার্ট, ওইটা হলো যে প্রবাহ চিত্র বলতে এক ধরনের রেখাচিত্রকে বোঝায় যেটির দ্বারা কোনো কর্মপ্রবাহকে বা প্রক্রিয়াকে উপস্থাপন করা হয়। অর্থাৎ ওই চিহ্নগুলো দেখে, ওই রেখাচিত্রটি দেখে একজনে বুঝতে পারবো ওইটার দ্বারা কি বোঝায়। বুঝতে পারছো? তাহলে অ্যালগরিদমে আর একটু আমি বলতেছি অ্যালগরিদম আর ফ্লোচার্টের পার্থক্য, বুঝছো?
যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে শেষ করা যায় তাকে বলে অ্যালগরিদম। পক্ষান্তরে যে পদ্ধতিতে একটি প্রোগ্রামকে চিত্র বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা যায়, চিত্র বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা তাকে বলে ফ্লোচার্ট। আর অ্যালগরিদম বলছিলাম যে পদ্ধতিতে কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে শেষ করা হয়। বুঝতে পারতেছো তোমরা? অ্যালগরিদম হলো যে পদ্ধতিতে কোনো একটি কাজকে ধাপে ধাপে শেষ করা হয়, এটি হলো অ্যালগরিদম। আর যে পদ্ধতিতে কোনো একটি কাজকে প্রবাহ চিত্রের দ্বারা বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়, কোনো একটি প্রোগ্রামকে যে পদ্ধতিতে চিত্রে বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলে ফ্লোচার্ট। তাকে কি বলে? ফ্লোচার্ট। তোমরা বুঝতে পারছো? একটি প্রোগ্রামকে যদি আমরা চিত্র বা প্রতীকের সাহায্যে প্রকাশ করি তখন এটি হবে ফ্লোচার্ট। আর যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সম্পন্ন করা হয় তাকে বলে অ্যালগরিদম। বাস। এখন দেখো, অ্যালগরিদম হলো বর্ণনা নির্ভর। অ্যালগরিদম হলো বর্ণনা নির্ভর। এটি বর্ণনা লিখতে হবে, এটি বর্ণনা দিতে হবে, বর্ণনা লিখতে হবে। আর ফ্লোচার্ট হলো চিত্র নির্ভর। ফ্লোচার্ট হলো চিত্র নির্ভর। আমি একটু পরে তোমাদেরকে দেখে দিচ্ছি এটা ফ্লোচার্টটা। আচ্ছা, অ্যালগরিদম এটি বুঝতে বেশি সময় লাগে। অ্যালগরিদম এটি বুঝতে বেশি সময় লাগে। আর ফ্লোচার্ট বুঝতে কম সময় লাগে। তোমরা বইলো না, আমি বুঝতে পারবো না তোমরা বুঝতেছো কিনা। অ্যালগরিদম বুঝতে বেশি সময় লাগে আর ফ্লোচার্ট বুঝতে কম সময় লাগে। আচ্ছা, অ্যালগরিদম প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায় না। অ্যালগরিদম এই প্রোগ্রাম প্রবাহের দিক কোন দিকে যাইতেছে এটা খুব সহজে বোঝা যায় না। ফ্লোচার্ট প্রোগ্রাম প্রবাহের দিক খুব সহজে বোঝা যায়। অ্যালগরিদমে তোমার যে প্রোগ্রাম কোন দিকে যাইতেছে ধাবিত হইতেছে এটা সহজে বোঝা যায় না। আর ফ্লোচার্টে এটা অর্থাৎ ফ্লোচার্টে এটা সহজে বোঝা যায়। অ্যালগরিদম প্রোগ্রামে ভুল ত্রুটি বের করা কঠিন হয়ে পড়ে। অ্যালগরিদমে যদি আমরা একটা প্রোগ্রাম লিখি তাহলে এটাতে ভুল ত্রুটি সংশোধন করাটা এটা কি হয়ে যায়, কঠিন হয়ে পড়ে। আর ফ্লোচার্টে প্রোগ্রামের ভুল ত্রুটি খুব সহজে বের করা যায়। পরিষ্কার? যাও আমরা ওই এখন সেশন 4 চলো প্রবাহ চিত্র বানাই। ইতিপূর্বে আমরা প্রবাহ চিত্র ফ্লোচার্ট তৈরি করা দেখেছিলাম, তবে সেগুলো ছিল খুবই সরল প্রবাহ চিত্র। আমরা আগে ষষ্ঠ শ্রেণীতে আমরা কি করছি, ওই ফ্লোচার্ট কীভাবে আঁকতে হয় এটা আমরা পড়েছিলাম। কিন্তু এটি সহজ ছিল, এটা তীর চিহ্ন দিয়া শুধু এরকম দিয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তবে সেগুলি ছিল খুবই সরল প্রবাহচিত্র। কোনো যন্ত্রকে প্রোগ্রাম করার বা নির্দেশনা বুঝিয়ে দেওয়ার জন্য মূলত 2টি ধাপ আছে। যন্ত্র বলতে আমরা কি বুঝি? যন্ত্র বলতে আমরা ল্যাপটপ বুঝি, কম্পিউটার বুঝি, ডেস্কটপ বুঝি, মোবাইল বুঝি। আবার যন্ত্রের ইংরেজি কি? ডিভাইস। যন্ত্রের ইংরেজি ডিভাইস। এখন এই যে যন্ত্রটি আমরা চালাই, ল্যাপটপ বলো, কম্পিউটার বলো, মোবাইল বলো, এখানে কিন্তু প্রোগ্রাম ইনস্টল করা থাকে। আমাদের একটা কাজ কীভাবে করবো না করবো, এটা সফটওয়্যার না, এই সফটওয়্যার যেটা প্রোগ্রামিং মিডিয়া
হ্যাঁ, ওইগুলি ইনস্টল করা লাগে। অনেকগুলি আগে দেওয়া থাকে, আর কিছু এইগুলির মধ্যে আমরা কী করা লাগে, ইনস্টল করা লাগে, দেওয়া লাগে। তাহলে এই যে প্রোগ্রাম যন্ত্রটাকে বোঝানোর জন্য, বুঝো, কোনো যন্ত্রকে প্রোগ্রাম করার বা নির্দেশনা বুঝিয়ে দেওয়ার জন্য মূলত দুইটা ধাপ আছে। কয়টা ধাপ? দুইটা ধাপ। প্রথমে প্রবাহ চিত্র তৈরি করা হয় যেন তাদের নির্দেশনাগুলো যন্ত্রের বোঝার উপযোগী হয়। প্রথমে কী করা লাগে? প্রবাহ চিত্র তৈরি করতে হয়। বুঝছো, প্রবাহ চিত্র তৈরি করা লাগবে যেন আমাদের নির্দেশনাগুলো যন্ত্রের বোঝার উপযোগী হয়। এরপর সেই প্রবাহ চিত্র অনুযায়ী প্রোগ্রাম লিখতে হয়। আগে আমরা একটা প্রবাহ চিত্র তৈরি করবো, বুঝছো? হ্যাঁ, যেমন আমাদের যে নির্দেশনাগুলো যন্ত্রের যে উপযোগী হয়, তারপর সেই প্রবাহ চিত্র অনুযায়ী প্রোগ্রাম লিখতে হয়। প্রবাহ চিত্র আঁকার সবচেয়ে বড় সুবিধা হলো ছবি দেখেই এক নজরে পুরো নির্দেশনার ধাপগুলি সহজে বোঝা যায়, ফলে যন্ত্রকে পুরো নির্দেশনা বোঝানো সহজ হয়। তোমাদের বইয়ে আছে, দেখো 71 পৃষ্ঠা একটি টেলে দেখে আছে, তোমরা দেখো, দেখতে পাচ্ছ? দেখে, হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ না? বাস। তাহলে আবার যদি নির্দেশনার ধাপে কোনো ভুল থাকে, সেটি সবসময় অ্যালগরিদম থেকে সহজে শনাক্ত করা যায় না। যেটা আমি আগে বলেছিলাম না, অ্যালগরিদম আর কৌশলের পার্থক্য। নির্দেশনার ধাপে কোনো ভুল থাকলে সেটি সবসময় অ্যালগরিদম থেকে সহজে শনাক্ত করা যায় না, কিন্তু সেই তুলনায় প্রবাহ চিত্র থেকে সহজে এরকম ভুল বের করা যায়, ঠিক না? আচ্ছা, পুরো নির্দেশনার কোন অংশে কি ভুল হচ্ছে তা বোঝা যায়। হ্যাঁ, এটা প্রবাহ চিত্র না অ্যালগরিদমে? প্রবাহ চিত্র। আবার নির্দেশনায় কোনো পরিবর্তন আনার ক্ষেত্রেও প্রবাহ চিত্র ব্যবহার করলে পরিবর্তন আনা সহজ হয়। এক্ষেত্রে অ্যালগরিদমে কিন্তু একটু কঠিন হয়ে পড়ে। তবে প্রবাহ চিত্র কোনো সময় সমস্যা হয় না তা কিন্তু ঠিক নয়। প্রবাহ চিত্র কোনো সময় কী হয়? সমস্যা হয়। তাহলে এটা সহজে বের করা যায়। আমাদের তৈরি করা নির্দেশনার ধাপ যদি অনেক বেশি জটিল হয়, তাহলে পুরো নির্দেশনা প্রবাহ চিত্রে উপস্থাপন করা বেশ কঠিন হয়ে যাবে। এদিকে বলছে, আমাদের তৈরি করা নির্দেশনা, আমরা যদি প্রোগ্রাম লিখি, আমরা যদি কোনো কাজ করার জন্য, প্রোগ্রাম মানে পরিকল্পনা করা, হ্যাঁ, আর প্রোগ্রাম বলতে কতগুলো নির্দেশনা, এখানে আমরা একটা কাজ কেমনে ধাপে ধাপে শেষ করবো, এই নির্দেশনাগুলি লিখতে হয়, এটাই বলে প্রোগ্রাম। এতে বলছে আমাদের তৈরি করা নির্দেশনার ধাপ যদি অনেক বেশি জটিল হয়, কঠিন হয়, তাহলে পুরো নির্দেশনা প্রবাহ চিত্রে উপস্থাপন করা বেশ কঠিন হয়ে পড়বে। যা আমাদের যে জটিল খুব সহজ করা লাগবে, তাহলে সহজে এটা উপস্থাপন করা যাব। আর জটিল হয়ে পড়লে এটা উপস্থাপন করাটা কী হবে? কঠিন হয়ে পড়বে। এর জন্য নির্দেশনার ধাপ অনেক বেশি জটিল হলে তখন প্রবাহ চিত্র ব্যবহার সবসময় সম্ভব হয় না। আমরা পূর্বে যে সরল প্রবাহ চিত্রগুলি দেখেছিলাম, সেখানে মূলত তীর চিহ্ন দিয়ে পুরো নির্দেশনার শুরু থেকে শেষ পর্যন্ত সরল রৈখিকভাবে বিভিন্ন নির্দেশনা দেখানো হয়েছিল, যা একটি অ্যালগরিদম থেকে খুব বেশি ভিন্ন নয়। আমরা যে বিগত পূর্বের ক্লাসে আমরা যে প্রবাহ চিত্র তৈরি করছিলাম, এটি কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা নাকি অ্যালগরিদম থেকে একটা বেশি পার্থক্য নাই। কিন্তু একটি প্রবাহ চিত্র শুরু ও শেষের মাঝে বিভিন্ন রকম পরিস্থিতির উদ্ভব হতে পারে। ধরো তুমি এক জায়গা থেকে রওনা করছো, গন্তব্যস্থলে যাবা, বাড়ি থেকে বের হচ্ছ, চলো যেখানে গিয়ে পৌঁছবা, বাড়ি থেকে বের হচ্ছ আর যেখানে গিয়ে পৌঁছবা, এর মাঝে কি কোনো অসুবিধা হইতে পারে না? এটা বলছি। কিন্তু একটি প্রবাহ চিত্র শুরু থেকে শেষের মাঝে বিভিন্ন রকম পরিস্থিতির উদ্ভব হতে পারে। কোনো নির্দিষ্ট তথ্য ইনপুট বা আউট নিতে হতে পারে,
কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হতে পারে বা অন্য কোনো কাজ সম্পাদন করা প্রয়োজন হতে পারে। এই দিক থেকে মনে করছো মাঝপথে গিয়া একটা সমস্যা হয়েছে, ধরো তোমার এক আত্মীয়ের বাড়িতে যাইতেছো, আত্মীয়ের বাড়ি, সগন বাড়ি যেটা বলে, হ্যাঁ, তোমার মামার বাড়ি যেতেছো, মাঝে এক বন্ধু তোমার খাইছে, তোমার বন্ধুর বাড়ি তোমাকে নিতে চায়, আর তোমার টার্গেট হলো তুমি কোথায় যাবা, তোমার মামার বাড়ি। তাহলে বন্ধুর বাড়ি থেকে এদিকে ওই মামার বাড়ি যাওয়ার রাস্তায় মাঝে স্টপেজ দেওয়া লাগবে না, সমস্যা হতে পারে না। এলে বলছে ইনপুট কিংবা আউটপুট দিতে হবে। আমরা ইনপুট আউটপুট কি বুঝি? হ্যাঁ, বুঝে না? ইনপুট আউটপুট হইল আমরা যে ল্যাপটপে কাজ করি, আমরা যে ধর কাজ করে কি যে কোনো একটা কাজ করি, তখন কিবোর্ড ব্যবহার করে আমরা ল্যাপটপের ভিতরে কি করি, ইনপুট দিই। হ্যাঁ, তাহলে ইনপুট যেটা ভিতরে দাও, ভিতরে প্রবেশ করানো, আর আউটপুট যেটা ভিতর থেকে বাইরে আসে। তাহলে আমরা কাজ করলাম, একটা দরখাস্ত লিখলাম, লিখে এটা কী করবো, ল্যাপটপে আমরা একটা দরখাস্ত লিখলাম কিবোর্ড ব্যবহার করি, তখন এটা আমরা যদি বের করতে চাই কী করতে হবে, প্রিন্ট করতে হবে না? প্রিন্ট কাগজের মধ্যে কী হয়ে আসবে, প্রিন্ট হয়ে আসবে, তখন এটা কী হয়ে আসলো, আউটপুট হয়ে আসলো। তো প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, আউটপুট মানে বের হয়ে আসে। আর তোমাদের বইয়ে দিছে ইনপুট আর আউটপুট শব্দ দুটি তুমি কি কখনো শুনেছ? ইনপুট মানে হলো বাইরে থেকে কোনো তথ্য গ্রহণ করা, বাহির থেকে। আমরা যখন আমরা ল্যাপটপে কিবোর্ডের দ্বারা কোনো কিছু লিখি, তখন এটা আমরা এদিকে একটা রচনা লিখি, কবিতা লিখি, কিংবা একটা দরখাস্ত লিখি, তখন এটা বাইরে থেকে ভিতরে দেওয়া হয় না? হ্যাঁ, বাইরে থেকে ভিতরে দেওয়া হয়। আর এখানে বোঝানো হয়েছে এইভাবে, ইনপুট মানে হলো বাইরে থেকে কোনো তথ্য গ্রহণ করা। উদাহরণ দিচ্ছে, দেখো তোমাদের বইয়ে 72 পৃষ্ঠা লেখা আছে। যেমন ধরি, আমি চোখ দিয়ে একটা সাদা বিড়াল দেখতে পাচ্ছি। আমার চোখ দিয়ে কি দেখতে পাচ্ছি? একটা সাদা বিড়াল। বিড়াল কিন্তু আমার চোখের বাইরে ছিল না চোখের ভিতরে ছিল? বিড়াল আমার চোখের বাইরে ছিল। বিড়ালটির রং কি সেই তথ্য আমার চোখ গ্রহণ করেছে। আমার চোখ এদিকে গিয়া বিড়ালের রং সাদা না কালো, এটা কিন্তু আমার চোখে গ্রহণ করছে, ঠিক না? বিড়ালের রং সাদা, এই তথ্যটি হলো চোখের ইনপুট। কারণ আমি দেখছি বিড়ালের রং সাদা, বিড়াল একটা দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখ এটাকে বলছে বিড়ালের রং কেমন, কালো, সাদা সাদা। আচ্ছা, আবার বাইরের জগতে কোনো কাজ করে দেখালে সেটা হলো আউটপুট। আবার বাইরের জগতে কোনো কাজ করে দেখালে সেটা হলো আউটপুট। যেমন তুমি যখন মুখ দিয়ে কথা বলো, মুখ থেকে শব্দ তৈরি হয়ে বাইরে যায়। আমি যখন কথা বলতেছি, যদি শব্দটা এটা বাইরে না যেত, তোমরা কি শুনতে পাইতা? হ্যাঁ, শুনতে পাইতা। তাহলে এটা ভিতর থেকে কি আসতেছে, শব্দ আসতেছে। আমি যে তোমাদেরকে পড়াইতেছি, ভিতর থেকে শব্দ আসতেছে না, তাহলে এটা কি আউটপুট। হ্যাঁ, এটা হলো আউটপুট। আর আমি যে আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখতে পাচ্ছি, কার গায়ে কী রকম কাপড়, হ্যাঁ, কারো সাদা, কারো সবুজ, কারো সাদা টুপি, হ্যাঁ, এটা আমার চোখ গ্রহণ করছে, তাহলে এটা হচ্ছে ইনপুট, ঠিক না? আর আমি যে কথা বলতেছি, এই কথাগুলি আমার ভিতর থেকে আসতেছে এবং তোমরা শুনতে পাচ্ছ, এটা হলো আউটপুট। মানে বুঝতে পারছো? আচ্ছা, আমরা যন্ত্রে বোঝার উপযোগী যে প্রভাবচিত্র তৈরি করব, সেটিতে বেশ কিছু প্রতীক আমাদের ব্যবহার করতে হবে। প্রতীকের সাহায্যে
প্রতীকটা দেখিয়ে তুমি বুঝতে পারবে ওইটা হলো এটা। এখানে কোনো লিখতে হবে না প্রতীক। যেমন আমি এদিকে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রতীক দেখা যাচ্ছে তোমাদের? হ্যাঁ, এটা প্রতীক। এটার নাম শুরু। এই প্রতীক দিয়ে বোঝানো হচ্ছে শুরু বা শেষ। কি বোঝানো হচ্ছে? শুরু বা শেষ। অর্থাৎ একটি কাজের শুরু বা শেষ বোঝাতে এই প্রতীক ব্যবহার করা হয়। এই প্রতীক দেখে তুমি বুঝতে পারবা, হ্যাঁ, যে ওইটাতে বোঝানো হয়েছে কাজের শুরু বা শেষ। তাহলে এটা সহজ না? এই প্রতীকটি আমাকে দিয়ে দেবে, এটা শুরু বা শেষ। আর ওইটা হলো প্রসেস। হ্যাঁ, এটি হলো প্রসেস। সাধারণ কোনো প্রসেস বা ধাপ দেখানোর সময় ওই প্রতীক ব্যবহার করা হয়। আমরা যখন ল্যাপটপের কিবোর্ডে কিংবা কম্পিউটারের কিবোর্ডে যখন লিখি সরায়া মায়াকার মাহমুদুর রহমান, এটি কি কিবোর্ডের এক জায়গা থাকে? একটা শব্দ থাকে কিবোর্ডে। আমরা একটা কি পাই সরায়া কিংবা সরায়া, আরেকটাতে মো, আরেকটাতে আকার, আরেকটাতে মুস্ত, এরকম পাই না? তাহলে এটা যখন ভিতরে গিয়ে এটা প্রসেস হয়, তাহলে আমরা ওইটাতে প্রসেস বুঝবো। এই চিহ্নটাতে কি বুঝবো? এই প্রতীকটা আমরা কি বুঝবো? প্রসেস। আচ্ছা, আরেকটা হলো ওই চিহ্নটা দেখা যাচ্ছে তোমাদের? ওই রকম থাকলে এটা বুঝবো সিদ্ধান্ত। ওই যে বলছি যে তুমি রওনা করছো তোমার মামার ইতে, হ্যাঁ, মাঝে এক বন্ধু আসলো, বন্ধু তো ধরো তোমার কেমন ভাবে যাইতে হবে বন্ধুর বাড়ি। তুমি এখানে সিদ্ধান্ত নেবে না যে তুমি তোমার বন্ধুর কথা রাখতে গিয়ে তুমি ঠিক কথা যাইবা না সরাসরি দিক থেকে তোমার মামার যাবে না। তাহলে ওটাতে বোঝানো এই চিহ্নতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এই প্রতীক ব্যবহার করা হয়। এটা যখন আমরা প্রচার্ট, এটাকে বলে প্রচার। প্রচার প্রতীকের মাধ্যমে, চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। যা চিত্র বা প্রতীক। আচ্ছা, তারপরে এই চিত্রটা হলো এইরকম প্রতীক দেখে আমরা বুঝবো এটা ইনপুট আউটপুট। এটাতে ইনপুটও বোঝা, আউটপুটও বোঝা। কোনো ডাটা ইনপুট নেবার জন্য বা আউটপুট প্রদানের জন্য ব্যবহার করা হয় এটা। এরকম তোমার প্রোগ্রাম শুধু প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারে। হ্যাঁ, আমরা তো কি করছিলাম? প্রচার্ট কাকে বলে? কোনো প্রোগ্রামকে, হ্যাঁ, কি করবো? কোনো, হ্যাঁ, প্রবাহচিত্র বলতে এক ধরনের রেখাচিত্র বোঝায় যেটির কোনো কর্মপ্রবাহকে বা প্রক্রিয়াকে উপস্থাপন করা হয় আমরা প্রচার। আর প্রচারটা এটা তোমার কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? চিত্র বা প্রতীকের সাহায্যে। এটি চিত্র না? তাহলে আমরা বুঝবো এইরকম থাকলে ইনপুট আউটপুট, আর এইরকম থাকলে বুঝবো সংযোগকারী। এটা একটা প্রতীক, সংযোগকারী। যদি কোনো কিছু সংযুক্ত করা লাগে, যুক্ত করা লাগে, কোনো প্রোগ্রামিং দেখে যদি এটির মাধ্যমে কোনো এই পর্যন্ত আসা, এই পর্যন্ত আসা যদি কোনো তোমার কোনো কিছু সংযুক্ত করা লাগে, তাহলে এরকম চিহ্ন। প্রবাহের দিক, এটা হলো তীর চিহ্নের মতো। প্রবাহের দিক কোন দিকে যাবে, এটা কোন দিকে নামিতে হবে। তোমাদের বইয়ের মধ্যে আছে 72 পৃষ্ঠা। আচ্ছা, প্রবাহের দিক, তীর চিহ্নটা দেখা যাচ্ছে। এই চিহ্ন দিয়ে একটি ধাপের পর কোন ধাপ অনুসরণ হচ্ছে সেটা বুঝবে। একটি ধাপের পর আরেকটা ধাপ কোন ধাপে অনুসরণ করা হচ্ছে এটা বুঝেছে। এখন আবার আগের সেশনে শিখে আসা রোবট দিয়ে আগুন নেভানোর অ্যালগরিদমের কথা ভাবি। তুমি যদি নিজে একটি আগুন নেভানোর রোবট হতে, তাহলে আগে তৈরি করা অ্যালগরিদমকে আমরা প্রবাহচিত্রে রূপান্তর করলে দেখতে কেমন হবে? এই যে তোমাদের বই 73 পৃষ্ঠা। সমস্যা, আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করে। দেখো দিশা দেখছো? হ্যাঁ, এটা কিন্তু লেখা থাকবে না, এগুলো শুধু এই চিত্রটি থাকবে। এই চিত্রটা, এই প্রতীকগুলো থাকবে। তোমরা যখন প্রচার, হ্যাঁ, প্রবাহ চিত্র যদি বলে, হ্যাঁ, প্রবাহ চিত্র প্রচারের মাধ্যমে যদি একটা আমরা সমস্যার সমাধানে প্রকাশ করতে চাই, একটা প্রোগ্রাম লিখতে চাই, তাহলে এরকম
চিহ্ন দ্বারা যখন প্রকাশ করা হবে, প্রতীক দ্বারা প্রকাশ করা হবে, তখন এটাকে কি বলে? ফ্লো চার্ট। ঠিক আছে, দেখো প্রবাহ চিত্র, এই যে শুরু আমি দেখেছিলাম এদিকে, এই যে শুরু, ঠিক আছে না চিত্রটা? হ্যাঁ, তারপরে ক্যামেরার পরিস্থিতি এনে দেখা যাচ্ছে যে প্রসেসটা নাই, ইনপুট আউটপুটটা আছে, বুঝছো? এখানে কিন্তু ইনপুট আউট ক্যামেরার পরিস্থিতি শনাক্ত, ওইটার প্রসেসটা নাই। এখানে তোমাদের আছে বইয়ের মধ্যে যে শুরুটা আছে আর কি আছে? ইনপুট বা আউটপুট। ইনপুট আউটপুট আছে, আর কি আছে? সিদ্ধান্ত আছে, যে সিদ্ধান্ত এটা আছে, সিদ্ধান্ত এটা আছে। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত আগুন কি শনাক্ত? হ্যাঁ, যদি হ্যাঁ তাহলে অন্যদিকে যাওয়া লাগবে। আগুন যদি চিহ্নিত করে দেয় এখানে আগুন লাগছে, তাহলে তোমার এটা কি করবে? বুঝবে, পানি ঢালা লাগবে না? তাহলে পাইপলাইনে পানি ঢেলে আগুন দিবে। আর যদি শনাক্ত না হয় তাহলে সরাসরি শেষ পর্যায়ে যাবে, সেটা এটাতে যাবে, প্রকাশ করা হবে। বুঝতে পারছো তোমরা? এই ক্লাসে সকলকে ধন্যবাদ। আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাই।